নমস্কার, আমি সুমন। আপনারা দেখছেন সায়েন্স হাব। আজকে আমরা কথা বলবো হচ্ছে ডিএনএর ব্যাপারে, দ্যাট ইজ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো এই ডিএনএ আমাদের বডিতে থাকে, আমাদের সেলের মধ্যে থাকে, এবং এই ডিএনএ কী করে আমাদের স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, ক্যারেক্টারিস্টিক্স, বিহেভিয়ার, ইচ অ্যান্ড এভরি সিঙ্গল থিং যেটা আমাদের বডিতে হচ্ছে এবং আমরা যে আজকে এরকম, দ্যাট ইজ বিকজ অফ ডিএনএর জন্য আজকে আমরা এরকম। তো সেই ডিএনএ স্ট্রাকচারটা আজকে আমরা জানবো, ডিটেল স্ট্রাকচার জানবো, এবং সেটা খুব সহজে জানবো, খুবই ইজি ওয়েতে আমরা এমনভাবে স্ট্রাকচারটা শিখবো আজকে ডিএনএর, যাতে আমাদের সব সময় ডিএনএ স্ট্রাকচারটা মনে থাকে। তো ডিএনএ স্ট্রাকচারটা খুব সহজে জানবার জন্য আমাদের সাথে থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো ডিএনএ স্ট্রাকচার যদি আমি জানতে চাই তাহলে আমার কী করতে হবে? ডিএনএর ফুল ফর্ম আগে জানতে হবে। ডিএনএকে, দ্যাট ইজ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কি বললাম? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তার মানে এই নামটাকে এখন আমরা ভাঙবো। এবার নাম ভেঙে কী পাচ্ছি সেটা দেখবো। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট টার্ম যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ডিঅক্সি, আর কি পাচ্ছি? রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এখানে রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা পাচ্ছি রাইবো কথাটা এবং পাচ্ছি নিউক্লিক কথাটা। এইবার এই টার্মগুলো ভেঙে ভেঙে আমরা দেখব যে এই টার্মটা কিসের টার্ম। তো নিউক্লিক বা রাইবোনিউক্লিক কথাটা এসেছে হচ্ছে দুটো টার্ম থেকে। রাইবো কথাটা এসেছে রাইবোজ সুগার থেকে, এবং নিউক্লিক যে অ্যাসিড যেটা রয়েছে সেটা হচ্ছে এক ধরনের নিউক্লিওটাইড। তো এবারে ডিঅক্সি জিনিসটা আমরা জানবো। ডি মানে কি? ডি মানে কোনো কিছু না থাকা, মানে রিমুভাল, কোনো কিছুকে বের করে দেওয়া। তো ডিঅক্সি মানে কি? অক্সিজেন যেটা রয়েছে সেটাকে আমি রিমুভ করে দেবো। তো সেক্ষেত্রে ডিঅক্সি মানে অক্সিজেন ছিল, সেটাকে আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভাল অফ অক্সিজেন। তো এই টার্মগুলো আমরা কি পেলাম? ভেঙে 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 এই টার্মগুলো পেলাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে। তো এবার আমাদের কি করতে হবে? এইগুলোকে আবার ডিটেলসে জানতে হবে। প্রথম কথা হচ্ছে যে ডিএনএ যদি আমরা জানতে চাই তাহলে ডিএনএকে কি বলবো আমরা? পলিনিউক্লিওটাইড চেন। পলিনিউক্লিওটাইড চেন বা ইটস এ পলিমার। পলিমার কোনগুলোকে বলি আমরা? পলিমার হচ্ছে একই জিনিস দিয়ে যখন সেটা পরপর 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 তৈরি হবে, মানে আমাদের বডি কি দিয়ে তৈরি? সেল। সেলকে যদি আমরা একটা সিঙ্গেল ইউনিট ধরি, মানে সেল হচ্ছে মনোমার, তাহলে আমাদের বডি হচ্ছে পলিমার অফ সেল। অনেকগুলো সেল দিয়ে, প্রচুর প্রচুর সেল দিয়ে তৈরি। তো সেরকমভাবেই ডিএনএ কি? পলিনিউক্লিওটাইড, পলিমার অফ নিউক্লিওটাইড। এই যে এই নিউক্লিওটাইডসগুলো কি থাকবে? থাউজেন্ডস, মিলিয়নস থাকতে পারে। তো এত এত নিউক্লিওটাইড আমাদের মধ্যে থাকবে, ডিএনএর মধ্যে থাকবে। এবারে তাহলে আমরা এটাকে এবার ভাঙবো। প্রথম কথা হচ্ছে রাইবোজ সুগারটাকে ভাঙি। আমরা রাইবোজ সুগারটাকে ভেঙে কি পাচ্ছি দেখি। রাইবোজ সুগার মানে কি? রাইবোজ সুগার, সুগার বলতে কি? সুগার বলতে কোনো কিছু কার্বোহাইড্রেটকে আমরা সুগার বুঝি, তাই না? তো আমরা জানি যে সুগার বা কার্বোহাইড্রেট, জেনারেল সুগারটা কি? গ্লুকোজ। এছাড়াও অনেক ধরনের সুগার হয়। সেটা কি? 5 কার্বন যে সুগারগুলো হয়, 5 কার্বন সুগারকে আমরা বলি হচ্ছে রাইবোজ সুগার। এবারে এই রাইবোজ সুগারের স্ট্রাকচারটা যদি আমি দেখি তাহলে কিরকম হবে? 5 কার্বন মানে পেন্টাগোনাল রিং হবে, এরকম একটা পেন্টাগোনাল রিং, 5টা, 1 2 3 4 5 হলো। তো এবারে এই যে আমাদের রাইবোজ সুগার রয়েছে, সেই রাইবোজ সুগারে এখানে কি থাকে? ওপরে অক্সিজেন থাকে। এটা কিন্তু কখনোই কার্বন নয়, এই জায়গাটা মনে রাখতে হবে। এটা কিন্তু ফার্স্ট পজিশনে কার্বন থাকে না, অক্সিজেন থাকে। এবং ফার্স্ট কার্বন কোথা থেকে শুরু হয়? এখান থেকে শুরু হয়। এটা হচ্ছে ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এবং ফিফথ কোথায় থাকে আমি বলছি। প্রথম কথা হচ্ছে যে তাহলে এবারে এইরকম স্ট্রাকচারটা কি হবে রাইবোজের? এটা হচ্ছে জেনারেল আমাদের রাইবোজ সুগারের স্ট্রাকচার। কীরকম স্ট্রাকচার? এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, আর এইটা হচ্ছে 5 নম্বর কার্বন। 5 নম্বর কার্বনটা রিংয়ের বাইরে থাকে। হ্যাঁ, তো এবারে এরকমভাবে আমরা একটা রাইবোজ সুগারের স্ট্রাকচার পাচ্ছি। এখান থেকে আমরা কাউন্ট করব যে এখানে কি কটা কি রয়েছে। তাহলে কার্বন কটা পেয়েছি? 5টা রয়েছে, C5। এবারে হাইড্রোজেন দেখি কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, H10।
অক্সিজেন কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা রয়েছে অক্সিজেন। তার মানে C5H10O5 দ্যাট ইজ দ্য রাইবোজ সুগার। এবার ডিঅক্সি রাইবোজ সুগার মানে কি? একটা অক্সিজেন বেরিয়ে যাবে। এবার মনে রাখতে হবে যে এই একটা অক্সিজেন কোথা থেকে বেরিয়ে যাবে? এই একটা অক্সিজেন যে 2 নম্বর কার্বন পজিশনটা রয়েছে এইটা, সেই 2 নম্বর কার্বন পজিশনের যে অক্সিজেনটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। তার মানে এখানে কি থাকবে? শুধুমাত্র হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে না। এবং যেহেতু এখান থেকে অক্সিজেনটা বেরিয়ে গেল, সেই জন্য এটাকে কি বলবো? ডিঅক্সি রাইবোজ সুগার বলবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? একটা অক্সিজেন কমে গেল, মানে এক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? C5H10, বাকি সব সেম রয়েছে, শুধু ও একটা কমে গেছে, O4 হবে। এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। এবারে এই ডিঅক্সি রাইবোজের স্ট্রাকচারটা আমরা মনে রাখলাম। এই ডিঅক্সি রাইবোজের সাথে আর কি যুক্ত হবে? আরেকটা জিনিস যুক্ত হয়, সেটা হচ্ছে ফসফেট গ্রুপ যুক্ত হয়। একটা সিঙ্গেল নিউক্লিওটাইড নিয়ে আমরা আলোচনা করছি এখন। সিঙ্গেল নিউক্লিওটাইড যেটার মধ্যে কি থাকে? তিনটে জিনিস থাকে। কি কি থাকে? একটা হচ্ছে রাইবোজ সুগার, এখানে লিখছি তিনটে জিনিস। ফার্স্ট হচ্ছে রাইবোজ সুগার। সেকেন্ড কি থাকে? সেকেন্ড হচ্ছে ফসফেট গ্রুপ। থার্ড কি থাকে? থার্ড হচ্ছে নাইট্রোজেনাস বেস। তো এই তিনটে জিনিস থাকে, এটা সেকেন্ড, এটা থার্ড। কি কি পেলাম? একটা নিউক্লিওটাইডের মধ্যে, সিঙ্গেল নিউক্লিওটাইডের মধ্যে রাইবোজ সুগার, ফসফেট গ্রুপ, নাইট্রোজেনাস বেস, এই তিনটে নিয়ে হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইডের প্রথম জিনিসটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। সেই রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজটা পেয়ে গেছি। আমাদের দুটো জিনিস কি দরকার? একটা ফসফেট গ্রুপ দরকার, একটা নাইট্রোজেনাস বেস দরকার। আমি নাইট্রোজেনাস বেস সম্বন্ধে পরে আসছি, প্রথমে কথা বলি ফসফেট গ্রুপ নিয়ে। ফসফেট গ্রুপে কি থাকে? ফসফেট গ্রুপ যেটা রয়েছে সেটা বেসিক্যালি ইট ইজ নাথিং বাট H3PO4, মানে ফসফরিক অ্যাসিড হিসেবে থাকে। তো এখানে আমি যদি স্ট্রাকচারটা দেখি তাহলে কি দেখতে পাবো? স্ট্রাকচারটা এরকম স্ট্রাকচার ফসফরিক অ্যাসিডের, যেখানে আমরা মাঝখানে কি দেখতে পাচ্ছি? ফসফরাস দেখতে পাচ্ছি এবং তাকে এনসার্কেল করা রয়েছে, এবং তিনটে হাইড্রক্সিল গ্রুপ দেখতে পাচ্ছি। এই হাইড্রক্সিল গ্রুপগুলো, এই যে হাইড্রোজেনগুলো অ্যাকোয়াস সলিউশনে কি হয়? হাইড্রোজেনটা লিবারেটেড হয়ে যায় এবং সেটা ফসফেট আয়নে পরিণত হয়ে যায়। ঠিক আছে, PO4 3- হয়ে যায় যখন সেটা অ্যাকুয়াস সলিউশনে থাকে। এমনি নর্মালি সেটা কি থাকে? ফসফরিক অ্যাসিড হিসেবে থাকে। তো এরকম একটা গ্রুপ থাকবে, এই গ্রুপটা পেলাম আমরা, ফসফেট গ্রুপটা। এবারে কি থাকবে? নাইট্রোজেনাস বেস থাকবে। এই নাইট্রোজেনাস বেসটা হয় হচ্ছে দুই ধরনের। নাইট্রোজেনাস বেসটা কি কি হয়? তো এই নাইট্রোজেনাস বেস যেটা থাকে ডিএনএ এর মধ্যে, সেই নাইট্রোজেনাস বেসটা দুই ধরনের হতে পারে। সেটা কি থাকতে পারে? একটা থাকতে পারে পিউরিন, আরেকটা থাকতে পারে হচ্ছে পাইরিমিডিনস। এই দুটো থাকবে, পিউরিনস থাকবে, পাইরিমিডিনস থাকবে। এবারে পিউরিনস এবং পাইরিমিডিনস, এখানে পিউরিনস কয় ধরনের হতে পারে? পিউরিনস হতে পারে দুই ধরনের। সেটা কি কি? অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন। ঠিক আছে, এবং পিরিমিডিনস বা পাইরিমিডিনস থাকতে পারে তিন ধরনের। সেটা কি কি? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, এই তিন ধরনের। এবারে লক্ষ্য করার বিষয় যেটা হচ্ছে যে এখানে দুটো, এখানে তিনটে। কেন? এই যে ইউরাসিল, এই ইউরাসিলটা কিন্তু ডিএনএতে থাকে না, এটা থাকে এক্সক্লুসিভলি ইন আরএনএ। আরএনএতে থাকে, আরএনএতে এই ইউরাসিলটা থাকে। বাকি যে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, সেই জিনিসটা আমরা পাবো হচ্ছে ইনসাইড অফ দ্য ডিএনএ। কি থাকবে? পিউরিন হিসেবে থাকে হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, অ্যান্ড পিরিমিডিন হিসেবে থাকে হচ্ছে থায়ামিন এবং সাইটোসিন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেনাস বেস, যেগুলো ডিএনএর ফরমেশনের জন্য কাজে লাগে। এবার এই নাইট্রোজেনাস বেসের স্ট্রাকচার কীরকম হয়? বেসিক্যালি আমাদের মনে রাখবার জন্য, খুব সহজে মনে রাখবার জন্য একটা জিনিস মনে রাখতে হবে যে পিউরিন হয় হচ্ছে ডাবল রিং স্ট্রাকচার, এখানে দুটো রিং থাকে, এবং পিরিমিডিন বা পাইরিমিডিন এখানে থাকে হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার। এবার রিং স্ট্রাকচার মানে কি? আমরা বেসিক্যালি রিং স্ট্রাকচার মানে এখানে ধরে নেব হচ্ছে সেটা থাকতে পারে হেক্সাগোনাল রিং, সেটা থাকতে পারে পেন্টাগোনাল রিং। দুটো রিং যেখানে থাকে ইন কেস অফ পিউরিন, সেখানে হয় হচ্ছে এটা দুটোই থাকে, একটা পেন্টাগোনাল রিং থাকে, একটা হেক্সাগোনাল রিং থাকে। কিরকম ভাবে দেখি, এখানে দুটো আমি নাইট্রোজেন টেনে নিলাম, যেহেতু এটা নাইট্রোজেন বেস, নাইট্রোজেন থাকবেই, একটা আমার পেন্টাগোনাল রিং হয়ে গেল।
এরপরে কি হবে, একটা হেক্সাগোনাল রিং দেব। এখানে নাইট্রোজেন কোথায় থাকবে, দুই জায়গায় নাইট্রোজেন থাকে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে। তো এটা হচ্ছে আমাদের জেনারেল স্ট্রাকচার আমাদের পিউরিনের ক্ষেত্রে। পাইরিমিডিনের ক্ষেত্রে কিরকম স্ট্রাকচার হবে, এই সিঙ্গেল স্ট্রাকচারটা এখানে হবে এরকম। এটা হচ্ছে সিঙ্গেল স্ট্রাকচার। এবারে লক্ষ্য করার মতন বিষয় যেটা হলো যে এখানে পিউরিন এবং পিরিমিডিনের স্ট্রাকচার আমরা পেয়েছি, এখানে কোনটা কত নম্বর পজিশন, সেক্ষেত্রে নাইট্রোজেনের পজিশনটা হিসাবে আমরা দেখে নেব। ইন কেস অফ পিরিমিডিনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নাইট্রোজেনটা হচ্ছে 1 নম্বর পজিশন, তারপরে এরকমভাবে 2 থাকবে, 2 3 4 5 6। তো এখানে আমাদের ভ্যালেন্সি ফুলফিলের জন্য এখানে কি থাকবে, বেসিক্যালি এখানে ডাবল বন্ড থাকে, কিন্তু এটা যেহেতু বন্ড তৈরি করতে হবে, একটা নিউক্লিওটাইড তৈরি করতে হবে, কেন, রাইবোজ সুগারের সাথে এটাকে জয়েন করাতে হবে, যার জন্য এখানে একটা আমি হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করতে পারবো। আর কি হবে, এখানে ডাবল বন্ড থাকবে জেনারেলি। তো এরকমভাবে আমি স্ট্রাকচারটা পাচ্ছি যে ইন কেস অফ পিরিমিডিন আমরা কি জানছি, 1 নম্বর নাইট্রোজেন পজিশনের সাথে বন্ড তৈরি হবে রাইবোজ সুগারের সাথে। বাট ইন কেস অফ পিউরিনের ক্ষেত্রে কি হবে, 1 নম্বর নাইট্রোজেন কোনটা, এখানে কিন্তু এটা 1 নম্বর নাইট্রোজেন ধরলে হবে না, নাইট্রোজেন 1 নম্বর ধরতে হবে, 1 2 3 4 5 5 6 এবং 7 কোনটা, 7 8 9। তো এই যে 9 নম্বর নাইট্রোজেনের যে পজিশনটা, 9 নম্বর নাইট্রোজেনের সাথে কি করবে, রাইবোজ সুগারটা বন্ড তৈরি করবে। তাহলে আমরা এখানে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। এই কোয়েশ্চেন্সগুলো নিটে বা এমসি আসতে পারে যে কত নম্বর নাইট্রোজেন পজিশনের সাথে অ্যাকচুয়ালি রাইবোজ সুগার বন্ড তৈরি করে। তো ঠিক আছে, তো এখানে ইন কেস অফ পিরিমিডিন হবে সেটা 1 নম্বর নাইট্রোজেন পজিশন, বাট ইন কেস অফ পিউরিন সেটা হবে 9 নম্বর নাইট্রোজেন পজিশন। এবং এখানে আমরা ডাবল বন্ড ইজিলি বুঝতে পারবো কোথায় কি থাকবে। সেটা হচ্ছে তাহলে আমরা পিউরিন এবং পিরিমিডিনের স্ট্রাকচারটা জানতে পারলাম। এবারে আমরা কি পেয়ে গেলাম, পিউরিন পিরিমিডিনের স্ট্রাকচার পেলাম, নাইট্রোজেনাস বেসের স্ট্রাকচার পেয়ে গেলাম, আমরা পেয়ে গেছি রাইবোজ সুগারের স্ট্রাকচার পেয়েছি, এবং আমরা কি পেয়েছি, ফসফেট গ্রুপের স্ট্রাকচার পেয়েছি। এই 3টে স্ট্রাকচারকে আমরা এবার জোড়া লাগাবো, জোড়া লাগিয়ে দেখবো কি পাওয়া যায়। তাহলে আমাদের এখানে কি করতে হবে, নিউক্লিওটাইডের ফর্মেশন করতে হবে। তার জন্য কি দরকার, ফসফেট গ্রুপ দরকার, সুগার মলিকিউল দরকার মানে পেন্টোজ সুগার দরকার, আর একটা নাইট্রোজেনাস বেস দরকার। তাহলে সেটাই করি আমরা এখন। তো প্রথমে আমি এখানে এঁকে নিচ্ছি 3টে আলাদা আলাদা জিনিস। বেশ, আমরা এখানে 3টে জিনিস এঁকে নিয়েছি। দ্যাট ইজ দ্য ফসফেট গ্রুপ, এটা হচ্ছে সুগার, রাইবোজ সুগার, আর এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস হিসাবে আমি এখানে পিরিমিডিন নিয়েছি, পিরিমিডিন যা কিছুটা নিলেই হলো, আমি জাস্ট স্ট্রাকচারটা দেখাচ্ছি, পিরিমিডিন নিয়েছি। ঠিক আছে, তো এবারে এইগুলোর মধ্যে আমার একটা বন্ড তৈরি করতে হবে একটা নিউক্লিওটাইড ফর্মেশনের জন্য। এবার বন্ডটা কি করে তৈরি হবে, এই বন্ডটা তৈরি হবে হচ্ছে কিভাবে না, এখানে এই যে ফসফরিক অ্যাসিড যেটা রয়েছে, ফসফেট গ্রুপ যেটা রয়েছে, সেখান থেকে এই যে 5 নম্বর কার্বন পজিশন রাইবোজ সুগারের, সেই 5 নম্বর কার্বন পজিশনের সাথে হাইড্রক্সিল গ্রুপ, এবং এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। কি হিসাবে বেরিয়ে যাবে, ওয়াটার হিসাবে বেরিয়ে যাবে। এবং যখনই ওয়াটার হিসাবে বেরিয়ে যাবে তখন কি হবে, এই অক্সিজেনটা ডাইরেক্টলি বন্ড তৈরি করবে। কীরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এই ওয়াটারটা বেরিয়ে গেল, তার মানে আমি এখানে একটা মুছে দিলাম, এবং মুছে দিলে কীরকম একটা স্ট্রাকচার পাবো আমি, এটা সরাসরি অক্সিজেনের সাথে বন্ড তৈরি করছে, বন্ড তৈরি করে ফেললো একটা। এবং এই দিকে কি হচ্ছে, এই যে হাইড্রোজেনটা এবং এই হাইড্রক্সিলটা, এটাও ওয়াটার হিসেবে বেরিয়ে চলে যাচ্ছে। যখনই এটা ওয়াটার হিসেবে বেরিয়ে চলে যাবে তখন কি হবে, এই নাইট্রোজেনটা সরাসরি এটার সাথে বন্ড তৈরি করবে, এই কার্বনের সাথে বন্ড তৈরি করবে, তাই না? তো আমি এটা কি করলাম, এটাকে টোটাল মুছে দিলাম, এবং কি হচ্ছে, নাইট্রোজেনের সাথে একটা টোটাল বন্ড ফর্মেশন হচ্ছে। তাহলে আমরা এখানে এই 3টে জিনিসকে জোড়া লাগিয়ে দিলাম। এবার এই 3টে জিনিস যখন জোড়া লাগিয়ে দিল তখন হলো একটা সিঙ্গেল নিউক্লিওটাইড ফর্মেশন, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। এবার এই নিউক্লিওটাইডের পলিমার তৈরি করতে হবে। পলিমার তৈরি করতে হবে ইন দ্য সেন্স, এই নিউক্লিওটাইডগুলো পরপর 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 চেন ওয়াইজ সাজানো থাকবে। যেহেতু ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার হয়, একদিকে থাকলে হবে না, অন্য দিকেও থাকতে হবে। তো এটা একটা নিউক্লিওটাইড, সেম জিনিসের পরপর নিচে নিচে থাকবে। তাহলে আমি দেখি এর পরপর নিচে নিচে কীভাবে কি থাকবে।
এবারে ঘটনাটা হচ্ছে যে আমি আবার এর নিচে আরেকটা টানলাম, ঠিক আছে, একই জিনিস ড্র করলাম, মানে আরেকটা নিউক্লিওটাইড ড্র করলাম। এখানে কোনো একটা আমার কি রয়েছে, পিরিমিডিন বেস রয়েছে। এটার সাথে এটার কানেকশন কি করে তৈরি হবে? এটা কত নম্বর কার্বন পজিশন ছিল? 5 নম্বর কার্বন পজিশন ছিল। এইটার কার্বন পজিশন কোথায়, কোনটা? এটাও 5 নম্বর আমাদের কার্বন পজিশন। এখানে লক্ষ্য করার মতন, খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, লক্ষ্য করার মতন বিষয় রয়েছে। তাহলে এটার সাথে এটার আমি কানেকশন তৈরি করব কি করে? এখানে 3 নম্বর যে কার্বন পজিশন সেটা হচ্ছে এটা। এই যে 3 নম্বর কার্বন পজিশনটা, সেই 3 নম্বর কার্বন পজিশনের সাথে কি আছে? হাইড্রক্সিল গ্রুপ রয়েছে। এবং এই যে ফসফেট গ্রুপ, তার এখানে কি রয়েছে? হাইড্রক্সিল গ্রুপ রয়েছে। এই হাইড্রক্সিল গ্রুপ থেকে কি হবে? এটা বেরিয়ে যাবে, ওয়াটার বেরিয়ে যাবে। ওয়াটারটা কি হলো? বেরিয়ে গেল। তাহলে কি থাকে? শুধু অক্সিজেন থাকে। এই অক্সিজেনটা তখন কি করবে? বন্ড তৈরি করবে, মানে আগের নিউক্লিওটাইডের সাথে পরের নিউক্লিওটাইডের একটা বন্ড তৈরি করবে। কি বললাম, বোঝা গেল? এই যে অক্সিজেনের সাথে আগের নিউক্লিওটাইডের পরের নিউক্লিওটাইডের একটা বন্ড তৈরি হবে। কিভাবে? আমি এটাকে মুছে দিচ্ছি। এটাকে মুছে দিলে কিরকম দেখতে পাবো আমরা? এই অক্সিজেন দিয়ে একটা বন্ড তৈরি করছে। এবারে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে একটা অক্সিজেনের বন্ড, এখানে একটা অক্সিজেনের বন্ড, তাই না? এই যে এই একটা অক্সিজেনের বন্ড এবং এই একটা অক্সিজেনের বন্ড। তো এই যে অক্সিজেনের দুটো বন্ড, এই অক্সিজেনের দুটো বন্ডকে আমরা কি বলি? ফসফোডাইএস্টার বন্ড। কি বললাম? ফসফোডাইএস্টার বন্ড। কারণ এটা এস্টার বন্ড, অক্সিজেনের বন্ড সেই জন্য, এবং যেহেতু এটা ফসফেট গ্রুপের সাথে রয়েছে সেই জন্য এটাকে বলি আমরা ফসফোডাইএস্টার বন্ড। তো যে কোনো দুটো নিউক্লিওটাইড, ডিএনএর ক্ষেত্রে যে কোনো দুটো নিউক্লিওটাইড কি হচ্ছে? ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত থাকছে। এটাও একটা কোয়েশ্চেন আসতে পারে নিটের মতন, যে কোন বন্ড দিয়ে যুক্ত থাকে? দ্যাট ইজ আ ফসফোডাইএস্টার বন্ড। তো এরকমভাবেই আমি পরপর নিচে চেন পেয়ে যাব। এবং নিচে যখন পরপর চেন পাবো, সেক্ষেত্রে আমরা কি পাবো? সুগার ফসফেট ব্যাকবোন। আমি দেখাচ্ছি এটা। আমি একইভাবে দেখালাম যে এইরকমভাবে পরপর চলছে। তাহলে এই যে ফসফোডাইএস্টার বন্ড, সেটাকে আমরা কি বলবো? সুগার ফসফেট ব্যাকবোন। এই সুগার ফসফেট ব্যাকবোন দিয়ে আমরা কি করলাম? ডিএনএর একটা দিক তৈরি করলাম, একটা সিঙ্গেল ল্যাডার তৈরি করলাম, এবং আমাকে এর পাশে আরেকটা ল্যাডার তৈরি করতে হবে। তাহলে এই ল্যাডারটা তৈরি করে আমরা দেখব কিভাবে কি তৈরি হচ্ছে। বেশ, তাহলে আমরা এখন একদিকে তৈরি করি। তো এই হচ্ছে আমাদের একটা সিঙ্গেল স্ট্রাকচার। এটা কি? এইগুলো হচ্ছে পিউরিন এবং পিরিমিডিন বেস, নাইট্রোজেনাস বেস। এখানে ডাবল রিং মানে সেটা হচ্ছে পিউরিন বেস, এবং সিঙ্গেল মানে পিরিমিডিন বেস। সেখানে আমরা যা খুশি নিতে পারি, হোয়াট এভার ইট ইজ, এরকমভাবে চলবে। এবং একটা সুগার ফসফেট ব্যাকবোন দিয়ে তৈরি। এবারে লক্ষ্য করার মতন জিনিস যে প্রথম যে আমি নিউক্লিওটাইডটা নিয়েছি, সেই প্রথম নিউক্লিওটাইডটা কত নম্বর কার্বন পজিশনের সাথে রয়েছে? ফসফেট গ্রুপটা 5 নম্বর, তাই না? প্রথম নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপটা, যে কোনো নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপই কত নম্বর কার্বন পজিশনে লেগে থাকে? 5 নম্বর। এবং তার পরের নিউক্লিওটাইডের যে ফসফেট গ্রুপ, মানে এটার পরের এটার নিউক্লিওটাইডের যে ফসফেট গ্রুপ, সেই ফসফেট গ্রুপটা আগের নিউক্লিওটাইডের সাথে কোন কার্বনের সাথে লেগে রয়েছে? দ্যাট ইজ নাম্বার 3। তার মানে 5 নম্বর যে ফসফেট গ্রুপটা রয়েছে, 5 নম্বর কার্বনের সাথে যে ফসফেট গ্রুপটা রয়েছে, সেটা আগের নিউক্লিওটাইডে 3 নম্বর কার্বনের সাথে বন্ড ফর্ম করে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে 5 নম্বরের সাথে 3 নম্বর বন্ড ফর্ম করছে। 5 নম্বরের সাথে ফসফেট গ্রুপের সাথে 3 নম্বর কার্বনের একটা বন্ড। তো এই যে 5 to 3 এর যে বন্ড, সেই 5 to 3 এর বন্ডটা টোটাল ডিএনএ বরাবর চলতে থাকে, এবং এটাকে আমরা বলি 5 প্রাইম। এবং এই যে পরপর চলতে থাকে, এবং শেষে আমরা কি পাবো? একদম শেষ যে নিউক্লিওটাইডটা, সেখানে আমরা বেসিক্যালি একটা কি পাবো? হাইড্রক্সিল যে গ্রুপটা থাকে সেটা ফ্রি এন্ডে পাবো। এটা হচ্ছে 3 প্রাইম এন্ড। তাহলে এই যে 3 নম্বর কার্বন পজিশন, সেটাকে আমরা বলবো 3 প্রাইম এন্ড। এই জিনিসটা আমাদের লাগবে, সব সময় লাগবে। ডিএনএর ক্ষেত্রে আমরা যখন রিডিং করবো তখন 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে 3 প্রাইম এন্ড। এবং 5 ড্যাশ এন্ড বা 3 ড্যাশ এন্ডও বলা হয় এটাকে। কেন বলা হয়? না, একদম প্রথম নিউক্লিওটাইডটা সেটা 5 নম্বর কার্বন পজিশনের সাথে থাকে, যার জন্য এটা 5 প্রাইম এন্ড। এবং একদম যে 3 প্রাইম এন্ডের সাথে কি থাকে? 3 নম্বর কার্বন পজিশন, সেটার সাথে নেক্সট নিউক্লিওটাইডের আবার ফসফেট গ্রুপটা যুক্ত থাকে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ 5 প্রাইম এন্ড টু 3 প্রাইম এন্ডের দিকে যাচ্ছে।
এবং এর রেসপেক্টে যখন আরেকটা আমরা কি বানাবো, এরকম স্ট্র্যান্ড বানাবো, এরকম সুগার ফসফেট ব্যাকবোন বানাবো, তখন কি হবে, এটার কমপ্লিমেন্ট বানাতে হবে, এটা ঠিক পরিপূরক বানাতে হবে, উল্টো বানাতে হবে। উল্টো মানে কি, এটা এই দিক থেকে গেছে মানে এটা উল্টো দিক থেকে যাবে, মানে টোটাল স্ট্রাকচারটাই উল্টো হয়ে যাবে। এখানে কি হয়, চারগ্রাফের একটা রুল রয়েছে, সেটা কি আমরা জানি, কি বেসিক্যালি কি জানি, যে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন এইগুলো নাইট্রোজেনাস বেস, পিউরিন এবং পিরিমিডিন, ঠিক আছে না? তো পিউরিন পিরিমিডিনগুলো কি থাকে, একটার সাথে একটা ইন্টারকানেক্টেড থাকে। যেমন অ্যাডেনিনের সাথে যুক্ত থাকে হচ্ছে থায়ামিন এবং গুয়ানিনের সাথে যুক্ত থাকে হচ্ছে সাইটোসিন। এখানে দুটো হাইড্রোজেনের বন্ড থাকে, এখানে তিনটো হাইড্রোজেনের বন্ড থাকে। মানে কোনো একটা জায়গায় কোনো একটা অ্যাডেনিন জিনিসটা কি, অ্যাডেনিন জিনিসটা একটা পিউরিন, তো লেট সাপোজ দিস ইজ দ্য অ্যাডেনিন। তো এর উল্টো দিকে কমপ্লিমেন্টারি বেস পেয়ারে, মানে এই দিকে স্ট্যান্ডার্ড যেটা তৈরি হবে, সেখানে ডেফিনেটলি থায়ামিন থাকতেই হবে, না হলে বন্ড তৈরি হবে না। এটাই হচ্ছে চারগ্রাফের রুল। মানে যতগুলো একটা ডিএনএর মধ্যে তাহলে যতগুলো অ্যাডেনিন থাকছে ততগুলোই থায়ামিন থাকছে, বা যতগুলো গুয়ানিন থাকছে ততগুলোই সাইটোসিন থাকছে। তো এখানে রেশিওটা 1:1ই হবে। তো এইরকমভাবেই চলতে থাকে। তো এখানে অ্যাডেনিন হলে সেখানে কি উল্টোটা কি হবে, এখানে এটা নাইট্রোজেনাস বেসটা কি হবে, থায়ামিন। মানে একটা ডাবল রিং হলে আর একটা সিঙ্গেল রিং হবে, এটা হচ্ছে মনে রাখার বিষয়। কি বললাম, একটা ডাবল রিং নাইট্রোজেনাসের একটা ডাবল রিং স্ট্রাকচার হলে উল্টো দিকে একটা সিঙ্গেল রিং স্ট্রাকচার হবে, ATGC, এটা হচ্ছে নর্মাল ফর্মুলা। তো এটা যখন এই যে 5' এন্ড থেকে 3' এন্ডের দিকে আসছে, উল্টো মানে কি সেটা, এটা হবে 3' এন্ড, এটা হবে 5' এন্ড। তার মানে কি করতে হবে, আমাকে টোটালটা উল্টে দিতে হবে। আমি এখানে উল্টো করে আঁকছি, বোঝার সুবিধার থেকে কী করা যেতে পারে, যে আমরা যখন খাতায় তৈরি করব, খাতাকে উল্টে নেব, তাহলে আমরা ইজিলি সেই স্ট্রাকচারটা ভালো করে তৈরি করতে পারবো। তো উল্টো করে তৈরি করলে কি হবে আমি দেখাচ্ছি এখন। তো এটা হচ্ছে উল্টো স্ট্রাকচার। বেসিকলি এটা একটু ওপর নিচে হয়ে গেছে, সমান হয়, ওপর নিচে কখনোই হয় না, যেটা ওপর নিচে হয়ে গেছে। তো এবারে আমরা এখানে কি দেবো, লেট সাপোজ এটা হচ্ছে অ্যাডেনিন, এটা হচ্ছে হতে পারে আরেকটা কি গুয়ানিন হলো, এটা কি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আমি কি নাম দিলাম, এটা নাম দিলাম হচ্ছে সি। হ্যাঁ, এখানে যা খুশি নাম দেবো, কিন্তু উল্টো দিকে ঠিক তার উল্টো দিতে হবে। কী দিতে হবে, গুয়ানিনের উল্টো দিকে কী থাকবে, সাইটোসিন থাকবে। এবং কি থাকছে এখানে, যেহেতু তার থাইমিন থাকছে, সেখানে কি থাকবে, এটা অ্যাডেনিন হবে এটা। এবং এইটা যেহেতু আবার কি হচ্ছে, সাইটোসিন হচ্ছে, সেখানে ওটা কী হবে, গুয়ানিন। তো এরকমভাবে এই জিনিসগুলো কমপ্লিমেন্টারি বেস পেয়ার্স তৈরি করে। এবং যখন কমপ্লিমেন্টারি বেস পেয়ার্স তৈরি হলো, এই দুটোর সাথে কি হবে, হাইড্রোজেন বন্ড তৈরি হবে। অ্যাডেনিনের সাথে থায়ামিনের ডাবল বন্ড তৈরি হবে হাইড্রোজেনের, এবং গুয়ানিনের সাথে সাইটোসিনের ট্রিপল বন্ড তৈরি হবে, 3টে হাইড্রোজেনের বন্ড তৈরি হবে। তো এটা হচ্ছে এরকমভাবে টোটাল চেনটা চলতে থাকে, এবং টোটাল চেনটা তৈরি করে কি তৈরি করে, একটা ডিএনএ তৈরি করে। এবং এই ডিএনএটাকে যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো, এখানে আমরা এখনও কিন্তু কার্ব তৈরি করিনি, হেলিক্স তৈরি করিনি, তাহলে একটা সিঙ্গল সুগারের আমরা এরকম ব্যাকবোন পাচ্ছি। এই ব্যাকবোনের সাথে কি পাচ্ছি, এবং এটার ওয়েটা কি, 5' এন্ড থেকে 3' এন্ডের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি। তার কমপ্লিমেন্টারি বেস পেয়ারসটা কী পাবো, ঠিক তার উল্টো হবে। এবং এটা কোন দিকে যাবে, উল্টো দিকে যাবে, অ্যান্টি প্যারালাল মেকানিজম। এটা হচ্ছে 5' এন্ড এবং এটা হচ্ছে 3' এন্ড, তাই না? তো এবারে এই দুটোর মাঝে কি থাকবে, এই দুটোর মাঝে থাকবে হচ্ছে সুগার ফসফেট ব্যাকবোনের দুটোর মাঝে থাকবে হচ্ছে আমাদের এই নাইট্রোজেনাস বেস এবং হাইড্রোজেন বন্ড, এরকমভাবে। তো এই যে একটা সিঙ্গল জায়গা আমরা পাচ্ছি, একটা সিঙ্গেল জায়গা বলতে একটা সিঙ্গেল বন্ড যে পাচ্ছি, এইটাকে বলবো হচ্ছে আমরা বেস পেয়ার্স, বেস পেয়ার্স বা বিপি এইটা বলবো, ঠিক আছে? তো এই বেস পেয়ার্সগুলো পাচ্ছি আমরা। এবারে কার্ভ কেন হয়, এরকম তো ডিএনএ স্ট্রাকচার হয় না। ডিএনএ স্ট্রাকচার কেমন জানি আমরা, এরকম টুইস্টেড হয়, হেলানো হয়, বেঁকানো হয়। কি কেন হয়, এই যে হাইড্রোজেন বন্ডগুলো থাকে না, এই হাইড্রোজেন বন্ডগুলো যখন বন্ড ফর্মেশন করে দুটোর সাথে, দুটো নাইট্রোজেন বেসের সাথে, তখন কি হয়, একটা কার্ভ তৈরি করে। কার্ভ তৈরি করবার জন্য এটা বেঁকে যায়, টুইস্টেড হয়ে যায়। তো সেই টুইস্টেড হয়ে যাওয়ার ফলে আমরা কি দেখতে পাই, ডিএনএ এরকম টুইস্টেড হচ্ছে বা হেলিক্যাল স্ট্রাকচার হচ্ছে। তো এবারে হেলিক্যাল স্ট্রাকচারে যেটা আমরা দেখতে পাই, সেটা কীরকমভাবে দেখতে পাবো, এই যে নর্মাল যেটা আমি এখন এই এক্সাম্পলটা দিলাম, সেটা হচ্ছে কি, সেটাকে বলবো আমরা বিডিএনএ। আমি আসছি এই ডিএনএর ডিফারেন্সিয়েশনে। তো এই যে হেলিক্যাল স্ট্রাকচার বা টুইস্টেড স্ট্রাকচার, সেটা কীরকম হয়, তাহলে ডিএনএ এটা আমরা জেনারেল স্ট্রাকচার যদি দেখি, তাহলে কি এরকম
প্যাঁচানো থাকে, আমরা ছোটোবেলায় সেটা সবাই দেখেছি, প্যাঁচানো স্ট্রাকচার। দুটো কমপ্লিমেন্টারি বেস পেয়ারস রয়েছে। এবং মাঝে কি দেখতে পাবো আমরা? হাইড্রোজেন বন্ড দেখতে পাবো এরকমভাবে। এবারে এই যে খাঁজটা, এই খাঁজটাকে আমরা বলবো হচ্ছে মাইনর গ্রুভ, এবং এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলবো হচ্ছে আমরা মেজর গ্রুভ। ঠিক আছে, এই পোর্শনটা বলতে একটা ফুল টুইস্টকে এরকমভাবে ঘুরে এসে আবার একটা ফুল টুইস্ট যখন হচ্ছে, এটা অ্যাক্সিস, এবং এই অ্যাক্সিসের আন্ডারে এটা ঘুরে এসে টোটাল একটা যখন আবার একই জায়গায় আসছে, তখন এটাকে বলবো আমরা হচ্ছে ফুল টুইস্ট। এই ফুল টুইস্টের মধ্যে কতগুলো আমাদের এই বেস পেয়ার্স থাকবে? বেস পেয়ারের কাউন্ট হচ্ছে 10টা। সেই ফুল টুইস্টের মধ্যে আমরা কী পাবো? 10টা বেস পেয়ার্স পাবো, 10, রাইট? এবং এছাড়া এই যে টোটাল লেন্থটা, সেই টোটাল লেন্থটা কত হয়? 3.4 ন্যানোমিটার হয়। এগুলো সব নিটের কোয়েশ্চেন্স। তো এইগুলো হচ্ছে 3.4 ন্যানোমিটার হয় ফুল একটা টুইস্টের। এবং ফুল একটা টুইস্ট মানে সেক্ষেত্রে আমরা কত ডিগ্রি দেখতে পাচ্ছি? এটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 10টা বেস পেয়ার্সের ডিস্টেন্স হচ্ছে 3.4 ন্যানোমিটার। তাহলে সিঙ্গেল বেস পেয়ার্সের ডিস্টেন্স কত হবে? এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো, 0.34 ন্যানোমিটার হবে, 0.34 ন্যানোমিটার। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 10টা বেস পেয়ার্সে কি তৈরি করছে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে সিঙ্গেল একটা অ্যাঙ্গেল তৈরি করবে কোনটা? মানে এরকম যে সিঁড়ি বেঁকানো হয় না, এটা, তারপরে একটু উপরে, তারপরে আবার একটু উপরে, আবার একটু এদিকে। তো এই যে অ্যাঙ্গেলটা, প্রত্যেকটা সিঙ্গেল বেস পেয়ারের অ্যাঙ্গেল কতটা পাবো আমি? 36 ডিগ্রি বা 36 ডিগ্রি পাচ্ছি আমি। তো যেহেতু 10টা বেস পেয়ার্সের ক্ষেত্রে আমরা 360 ডিগ্রি পাচ্ছি, একটা সিঙ্গেল বেস পেয়ার্সের ক্ষেত্রে কত পাবো? 36 ডিগ্রি পাবো। খুব সিম্পল। আর এই যে স্ট্রাকচারটা, এটা কিসের স্ট্রাকচার? এটাকে আমি বললাম হচ্ছে BDNA স্ট্রাকচার। জেনারেলি ওয়াটসন ক্রিক মডেলের এটা BDNA স্ট্রাকচার এটা। এবং এছাড়াও আমরা কি জানি, আরও দুই ধরনের ডিএনএ সম্বন্ধে আমি বলছি, ADNA এবং ZDNA। BDNA থেকে ADNA ZDNA পার্থক্য কোথায়? ADNAটার মধ্যে এই যে আমরা ডিস্টেন্সটা পাচ্ছি টোটাল একটা এই সিঙ্গেল গ্রুপের, তো সেই ডিস্টেন্সটা হয় একটু কম হয়, 2.86 হয় ইন কেস অফ ADNA, এবং ZDNA এর ক্ষেত্রে সেটা হয় 4.4 ন্যানোমিটার। তাহলে এটা কিসের ক্ষেত্রে বললাম? এটা হচ্ছে ADNA এর ক্ষেত্রে, এবং এটা হচ্ছে ZDNA এর ক্ষেত্রে। এবং ADNA এর ক্ষেত্রে এই যে টোটাল বেস পেয়ার, সেটা কতগুলো থাকে? সেটা থাকে টোটাল 11টা কাউন্টে, এটা থাকে হচ্ছে 12টা। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ADNA, BDNA অ্যান্ড ZDNA। তো এই যে কিছু কমন কোয়েশ্চেন, সেই কমন কোয়েশ্চেন্সগুলো নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি ডিএনএ স্ট্রাকচার তো বললাম, ডিএনএ স্ট্রাকচার কীরকম হয়, কোন এন্ড থেকে কোন এন্ডে যায়, 5 প্রাইম এবং 3 প্রাইম এন্ড কি, 3 প্রাইম টু 5 প্রাইম এন্ড কি, অ্যান্টি প্যারালাল মেকানিজম, এই সব কিছু স্ট্রাকচার এবং এই যে বেস পেয়ারিং ব্যাপারটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমাদের নিউক্লিওটাইডের ব্যাপারটা খুব ভালো করে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে না? নেক্সট যে ক্লাসটা, সেই ক্লাসে আমরা জানবো যে ডিএনএ রেপ্লিকেশন। আমরা এই ভিডিও সিরিজে কি জানবো? এই ভিডিও সিরিজে জানবো হচ্ছে ডিএনএ স্ট্রাকচার, আরএনএ স্ট্রাকচার এবং ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং এই সম্বন্ধিত যা কিছু রয়েছে সব কিছু জানবো এই সিরিজে। তো আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে দ্য স্ট্রাকচার অফ ডিএনএ, আল্ট্রা স্ট্রাকচার অফ ডিএনএ। তো এই ছিল আমাদের ভিডিও দ্য স্ট্রাকচার অফ ডিএনএ ব্যাপারে। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কোনো কোয়েশ্চেন্স থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এরকম আরও অনেক ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।